জামায়াতের ইফতার পার্টিতে জনাব কাদের সিদ্দিকীকে দেখা গেছে, সেটা নিয়ে অনেক আলোচনা, হাসাহাসি, ট্রোল সবই হচ্ছে। কারণ আছে, কারণ শেখ হাসিনার সময় বেশ কিছুদিন আগেই তিনি একবার বলেছিলেন জামায়াতের সাথে তিনি বেহেশতেও যেতে চান। পাকিস্তানকে ভাঙার নেশায় নেমেছে ভারত, যেমনটি 24 বছর আগে মানে স্বাধীন পাকিস্তানের 24 বছর পর আলাদা হয়েছিল বাংলাদেশ। 71-এ একটা নতুন রাষ্ট্রের পরিচয় আমরা পেলাম। পাশবিক নির্যাতনের ফলে তার মৃত্যুর পর যখন তার জানাজা হয়, সেই জানাজাতেও অনেক লোক অংশ নিয়েছেন। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি তার দুই শীর্ষ পর্যায়ের নেতা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, ওনারাও সেই জানাজায় অংশ নিতে ঢাকা থেকে গিয়েছিলেন। অজিত দোভালের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং এই বৈঠকে স্পষ্টভাবে এটুকু বলা যায় বাংলাদেশ প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পাবে। তুলসী গ্যাবার্ড আমরা সবাই জানি যে হিন্দু ধর্মে দীক্ষিত, তিনি হিন্দু বংশোদ্ভূত না হওয়া সত্ত্বেও ইফতার মাহফিলটি এত বিশাল হওয়া সত্ত্বেও এত সুশৃঙ্খল ছিল, এত আদর্শের বহিঃপ্রকাশ ছিল, সেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। সাধারণ মেহমান থেকে শুরু করে সর্বোচ্চ আমিরে জামাত পর্যন্ত তাদের সকলের অংশগ্রহণটা ছিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল মোতাবেক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। জামায়াতের ইফতার পার্টিতে জনাব কাদের সিদ্দিকীকে দেখা গেছে, সেটা নিয়ে অনেক আলোচনা, হাসাহাসি, ট্রোল সবই হচ্ছে। কারণ আছে, কারণ শেখ হাসিনার সময় বেশ কিছুদিন আগেই তিনি একবার বলেছিলেন জামায়াতের সাথে তিনি বেহেশতেও যেতে চান না, বেহেশতেও যেতে চান না। হ্যাঁ, বলেছেন, এবং সেটা তিনি বলতে পারেন, কারণ তিনি একজন ভেটারান মুক্তিযোদ্ধা। জামায়াতের মুক্তিযুদ্ধের সময়কার যে ইতিহাস এবং সেখান থেকে এখনও তাদের বেরিয়ে না আসার চেষ্টা এবং এখনও ক্রমাগত যে ডিনায়াল আছে, সেই পরিপ্রেক্ষিতে জনাব কাদের সিদ্দিকী এভাবে বলতেই পারেন। কিন্তু তিনি এখন ঘুরে বেড়ান জামাতের ইফতার পার্টিতে। কারণটা কি? যেটা ধারণা করা যায় সেটা হচ্ছে জামায়াত তার মুক্তিযুদ্ধের সময়কার যে অন্ধকার ইতিহাস আছে, মানে সবচেয়ে কম যেটা তারা স্বীকার করে সেটাও ভয়ঙ্কর। আমি এটা নিয়ে একাধিকবার কথা বলেছি। মানে তারা যুদ্ধাপরাধের সাথে জড়িত না, তারা যেটা বলেন সেটা তর্কের খাতিরে যদি ধরেও নেই, তারপরও তারা ওই সময় নৈতিকভাবে পাকিস্তান মিলিটারি যে বর্বরতা চালিয়েছিল, বর্বরতার মাধ্যমে দুই পাকিস্তানকে একত্র রাখতে চেয়েছে, সেটাকে তারা সমর্থন করেছেন। এটা ইটসেলফ বিভৎস অপরাধ। যাই হোক, তাদের ওই যে একটা নেগেটিভ বা অন্ধকার সময় আছে, আমি ধারণা করি বা ধারণা করা যায় জনাব কাদের সিদ্দিকীকে নিয়ে তারা সেটা একটু কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, তার মতো এত বড় একজন মুক্তিযোদ্ধাকে সেখানে নিয়ে। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে এই কাদের সিদ্দিকীর মতো মানুষকে নিয়ে জামায়াত আসলে তার নিজের বাজে সুবিধাবাদ দেখাচ্ছে। আমি জানি অনেকেই বলবেন, আমি জামায়াতের বিরুদ্ধে কথা বলতে গেলেই আপনারা অনেকে হাজির হন, গালিগালাজ করেন। মানে যে দলটার সাথে নামের সাথে ইসলামই আছে, সেই দলের সমর্থকরা অকথ্য গালিগালাজ করেন। এটা খুবই সারপ্রাইজিং। অবশ্য আমি গালি দেওয়ার অধিকারে বিশ্বাসী, সেজন্য আমি কমেন্ট বক্স বন্ধ রাখি না, ফিল্টার করি না, গালি দিতেই পারেন। কিন্তু যে কথাটা বলছি, যে দলটার সাথে ইসলাম শব্দটা আছে, সেই দলটার স্ট্যান্ডার্ড অনেক ক্ষেত্রেই অনেক দলের চাইতে আলাদা হবে। আর সুতরাং সে তার চরিত্রের জায়গা থেকে সরে কাদের সিদ্দিকীকে নিয়ে আসার মধ্যে বড় প্রশ্ন আছে। নট অনলি এই কারণে যে কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা, কাদের সিদ্দিকী শেখ হাসিনার কোলাবরেটরে পরিণত হয়েছিলেন শেষ সময়ে এসে। 18 সালের নির্বাচনের আগে তিনি শেখ হাসিনা বিরোধী যে জোট হয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট, তার অংশ ছিলেন। পরবর্তীতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন আওয়ামী লীগে ভিড়ে যেতে। শেখ হাসিনা তাকে হয়তো শেষ পর্যন্ত ভিড়তে দেননি। তিনি তার তাকে বোন ডেকেছেন, আবারও বোন বলেছেন তার জন্য জীবন উৎসর্গ করতে পারেন তিনি। হ্যাঁ, উনি বলেছেন।
ইনফ্যাক্ট আমি তার এই কর্মকাণ্ড নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমি যুক্ত করে দেব শেষে। কিন্তু আমি এটুকু বলতে চাই, কাদের সিদ্দিকীর মতো তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত বলছি না, আসলে ধান্দাবাজের বেশি কিছু না, যখন যেখানে ধান্দা সেখানেই তিনি গিয়ে হাজির হন। উনি হয়তো এখন ভেবেছেন বিএনপিতে আবার গিয়ে হাজির হওয়া যাবে না, কারণ 18 সালের পর তিনি যা যা করেছেন হয়তো তার জায়গা হবে না। তাই জামায়াতের যেহেতু একটা জায়গায় দুর্বলতার প্রশ্ন আছে, সেখানেই তিনি গেছেন। এর আগে ইনফ্যাক্ট জামায়াতের ওন করা, মানে এটা ঠিক ফর্মালি বলছি না, ইনফর্মালি জামায়াতের পত্রিকা নয়া দিগন্ততে তিনি রেগুলারলি লিখেছেন। এখন ভেবেছেন যে এখানে যেহেতু জামায়াতের এই ব্যাপারে একটা দুর্বলতা আছে, যে জায়গাটাকে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে গিয়ে সেই জায়গাটায় তাদের সাহায্য করতে পারেন, জামায়াতের কাছ থেকে তিনি সেই এন্ডোর্সমেন্ট পাবেন এবং মেইনস্ট্রিম রাজনীতিতে আবার চলে আসার একটা মৌকা তার হবে। তিনি সেটা করছেন এবং জামায়াতের দায় হচ্ছে এই ভয়ঙ্কর মানুষটাকে তারা সেই সুযোগ করে দিচ্ছেন তাদের একটা অতীতকে কিছুটা হালকা করার জন্য। জামায়াত ভুল পথে আছে আসলে, এভাবে তার অতীত হালকা হবে না, বরং কাদের সিদ্দিকীর মতো সুযোগ সন্ধানী ধান্দাবাজদেরকে নিয়ে আসলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। আমি শেখ হাসিনা পতনের কিছুদিন পরেই কাদের সিদ্দিকীর তখনকার ধান্দাবাজি নিয়ে, তখন আবার তিনি নতুন করে যা বলছেন টলছেন, শেখ হাসিনাকে গালিগালাজ টালাজ করছেন, সেগুলো নিয়ে তার অতীত সহ যোগ করে একটা ভিডিও করেছিলাম, সেটা একটু যোগ করছে এখানে। কাদের সিদ্দিকীর মতো মানুষগুলো যদি এদেশের রাজনীতির মাঠে না থাকেন, এদেশের রাজনীতির, এই রাষ্ট্রের ন্যূনতম কোনো ক্ষতি হয় না। বরং তার মতো মানুষ যদি মাঠে থাকেন, সেটা এদেশের রাজনৈতিক পরিবেশের ক্ষতি করে, ভীষণভাবে ক্ষতি করে। একটা প্রজন্ম যে রাজনীতি বিমুখ হয়ে উঠলো, এটা এখন না, ইনফ্যাক্ট আমরাও যখন ছোট ছিলাম আমরাও রাজনীতি পছন্দ করিনি, কিন্তু এভাবে স্লোগানের মতো করে আই হেট পলিটিক্স হয়তো আমরা বলিনি, কিন্তু রাজনীতি ভালো জিনিস না, রাজনীতিতে যাওয়া যাবে না, এই আলাপ ছিল। কিন্তু এখন এটা আই হেট পলিটিক্স স্লোগানের রূপ নিয়েছে এবং রাজনীতিকে ঘৃণা করতে যদি তরুণরা শিখে থাকে, এখনকার প্রজন্ম শিখে থাকে, তার প্রধান কারণ এরকম কিছু তথাকথিত রাজনীতিবিদ যারা আসলে রাজনীতির আশপাশে নেই, তাদের কাজ হলো স্রেফ ধান্দাবাজি। এরকম একদম ধান্দাবাজ যেন কাদের সিদ্দিকী নিয়ে কয়েকটা কথা বলা দরকার মনে করি। গতকাল তিনি বিরাট হুঙ্কার দিয়েছেন। অবশ্যই তার আগে একটা কথা বলে রাখতে চাই, এভাবে অনেক বেশি পরিচিত হয়ে উঠেছি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ডিএনআই, যার অধীনে মার্কিন মুল্লুকের 16টি গোয়েন্দা প্রতিষ্ঠান, তার প্রধান তুলসী গ্যাবার্ড এই মুহূর্তে দিল্লি সফরে রয়েছেন। 3 দিনের সফরে তিনি দিল্লিতে অবস্থান করছেন। বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং নিশ্চয়ই স্পেশালি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং এই বৈঠকে স্পষ্টভাবে এটুকু বলা যায়, বাংলাদেশ প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পাবে। তুলসী গ্যাবার্ড আমরা সবাই জানি যে হিন্দু ধর্মে দীক্ষিত, তিনি হিন্দু বংশোদ্ভূত না হওয়া সত্ত্বেও এবং যেখানেই বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানেই হিন্দুরা নির্যাতিত সেখানেই সরব হয়েছেন তুলসী গ্যাবার্ড এবং তিনি হিন্দু ধর্মে এতটাই আকৃষ্ট যে তিনি তার বিয়েও সেরেছেন ভারতে এসে হিন্দু ধর্মের সব ধরনের নিয়ম নীতি মেনটেন করে। এবং সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী বা ভারতের সঙ্গে তুলসী গ্যাবার্ডের একটি অন্যরকম সম্পর্ক, হিন্দুদের প্রতি একটা সহানুভূতি রয়েছে তুলসী গ্যাবার্ডের, যার কারণে নরেন্দ্র মোদী গত মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগেই বৈঠকটি সেরে নেন তুলসী গ্যাবার্ডের সঙ্গে। এখন তুলসী গ্যাবার্ডের এই যে ভারত সফর, সেখানে কি ধরনের কর্মসূচি রয়েছে তার? কোয়াডের অন্তর্ভুক্ত যে 4টি দেশ, অস্ট্রেলিয়া, ভারত, আমেরিকা এবং জাপান, এই রাষ্ট্রগুলোর প্রধানদের সঙ্গে তিনি বৈঠক করবেন। বিশ্ব সন্ত্রাসবাদ মোকাবেলায় কি করণীয় রয়েছে তাদের এবং একই সঙ্গে ইন্টেলিজেন্স শেয়ারিং মেকানিজম বা গোয়েন্দা তথ্য আদান প্রদান কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে তারা আলোচনা করবেন। সেটি তারা যাই করুন না কেন, আমাদের মাথা ব্যথা হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ সেখানে কিভাবে উঠে আসে। এবং নিশ্চিতভাবে এটুকু তো বলা যায় যে তুলসী গ্যাবার্ডের এই সফরের দিকে ভারত তো বটেই, বাংলাদেশের মানুষের জনগোষ্ঠীর একটি বিশাল অংশ তুলসী গ্যাবার্ডের এই সফরের দিকে খুবই সতর্ক দৃষ্টি রাখছিল এবং এখনও আমি নিশ্চিত যে সবারই মোটামুটি একটা অন্যরকম আগ্রহ যে সেখানে বাংলাদেশ প্রসঙ্গ কিভাবে উঠে আসে। এখন বাংলাদেশ প্রসঙ্গ সেখানে কিভাবে উঠে আসবে, খুব স্বাভাবিকভাবে যদি বলা যায় যে
যেহেতু এই বৈঠকের বা তুলসী গ্যাবার্ডের এই সফরের অন্যতম এজেন্ডা হচ্ছে বিশ্ব সন্ত্রাসবাদ কিভাবে আরও শক্তিশালীভাবে মোকাবেলা করা যায়, সেই জায়গা থেকে বাংলাদেশে জঙ্গিবাদের যে উত্থানের একটি সম্ভাবনা, আইএসআইয়ের অনুসারী বিশেষ বিশেষ গোষ্ঠীরা বাংলাদেশে অবস্থান করছে, তারা কার্যক্রম পরিচালনাতে আরও শক্ত অবস্থান প্রকাশ করছে, হিজবুত তাহরির যে অবস্থান শক্তভাবে জানান দেওয়া, এগুলো তো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম উঠে এসেছে এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জঙ্গিবাদের উত্থান বা মৌলবাদের আস্ফালনের বিষয়টি অনেক বেশি জোরে সোরে আলোচিত হচ্ছে। একে তো 5 আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনটি ভারত কোনোভাবেই মেনে নিতে পারেনি। তারপরে 5 আগস্টের পর থেকে আবার জঙ্গিবাদের যে মাথাচাড়া দিয়ে ওঠা, সেটা তো নিশ্চয়ই ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। খুব স্বাভাবিক, তারা তো আর তাদের 5000-এরও বেশি দীর্ঘ সীমান্ত অরক্ষিত রেখে খুব ভালো থাকতে পারে না। এখন অজিত দোভালের সঙ্গে তুলসী গ্যাবার্ডের বৈঠক হবে, সেখানে বাংলাদেশ প্রসঙ্গ আসবে স্পষ্টভাবে। কেন এই বৈঠকটি আরো বেশি আলোচিত হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে? যেহেতু আমরা জানি যে শেখ হাসিনা ভারতে যে আশ্রিত অবস্থায় রয়েছেন, তার সঙ্গে সচরাচর অন্য কারোর সঙ্গে তেমন দেখা হচ্ছে না, কিন্তু ভারতের অন্যতম শীর্ষ কূটনীতিবিদ অদনীয় বা বসু, তিনি কদিন আগে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন শেখ হাসিনার সঙ্গে এরই মধ্যে 2 জন ব্যক্তি বিশেষ বিশেষ সময়ে নিয়মিত বৈঠক করছেন। একজন হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর একজন হচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কেন বৈঠক করছেন, কি কারণে বৈঠক করছেন, এগুলো তো আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারি। সেই অজিত দোভালকে আবার ভারতের সবাই জেমস বন্ড হিসেবে আখ্যা দিয়ে থাকেন, তার গোয়েন্দা কার্যক্রম এতটাই তীক্ষ্ণ। যাই হোক, এটা ভারতের বিষয়। কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে কি আলোচনা হবে, যেগুলো নানান গুঞ্জন থেকে নানানভাবে শোনা যাচ্ছে, নানান বিষয়, কোনোটা গুজব, কোনোটা সত্য, কোনোটা অর্ধসত্য। বিশেষ করে ভারতের নন ট্র্যাডিশনাল মিডিয়া যেভাবে নানান ধরনের খবর ছড়াচ্ছে, আমরা যদি সেদিকে কর্ণপাত নাও করি, 2টি বিষয় তো আলোচনা, যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত নানান ধরনের মেকানিজম করছে। একটা হচ্ছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আবার বাংলাদেশে ফিরে আসবে, আরেকটা হচ্ছে না, তাকে রাজনীতিতে পুনর্বাসনের একটা চেষ্টা আপাতত ভারত করছে। এবং এর মধ্যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের যে অভিযোগগুলো উঠেছে, সেগুলো আবার ঢালাওভাবে প্রচার করেছে ভারত। জো বাইডেনের সঙ্গে যখন ওভার টেলিফোনে কথা হয় 5 আগস্টের পরে, তখন এই প্রসঙ্গ তুলেছেন নরেন্দ্র মোদী। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এলেন, হোয়াইট হাউসে প্রবেশ করলেন, তখন একাধিকবার এই প্রসঙ্গে কথা বলেছেন, ফোনে কথা বলেছেন। যখন তার সঙ্গে দেখা হলো, যুক্তরাষ্ট্রে বৈঠক হলো, তখনও তিনি এই প্রসঙ্গ নিয়ে এসেছেন। অতএব সবকিছু মিলিয়ে বাংলাদেশ প্রসঙ্গ খুবই শক্তভাবে এখানে আসবে এবং খুব শীঘ্রই যে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে আসার কথা, আমরা ধরে নিতে পারি এটি তার আগে বাংলাদেশ প্রসঙ্গে একটা ওয়ার্ম আপ ম্যাচ, তুলসী গ্যাবার্ডের সঙ্গে প্রাইমারি পর্যায়ের কথাবার্তাগুলো এগিয়ে নেওয়া। এবং এটুকু মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, যখন ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসবেন, তখন তার সঙ্গে যে বৈঠকগুলো হবে, তার মধ্যে বাংলাদেশের প্রসঙ্গে যে আলোচনাগুলোতে আসবে, সেখানেই ভারত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ বিষয়ে তাদের করণীয় কি হচ্ছে এবং শেখ হাসিনা ইস্যুতে তারা কোন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তিনিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। নার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, ওনারাও সেই জানাজায় অংশ নিতে ঢাকা থেকে গিয়েছিলেন এবং ওনারা গিয়েছিলেন একটা হেলিকপ্টারে করে। এই হেলিকপ্টারে ওনাদের যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ভিডিও এবং নানা ধরনের আলোচনা হয়েছে। এটা 2 দিন আগের ঘটনা। আমিও দেখেছি ওনারা একটা হেলিকপ্টার থেকে নেমে হেঁটে আসছেন এবং আমার কাছে মনে হয়েছে এটা কোনো ভাড়া করা হেলিকপ্টার নয়, এটা একটা সরকারি হেলিকপ্টার। পুলিশের হতে পারে, র্যাবের হতে পারে, অথবা আর্মিরও হতে পারে, বিমান বাহিনীরও হতে পারে, আমি ঠিক জানি না কার। ওরকম দেখে মনে হয় যে এটা ভাড়ায় যে হেলিকপ্টারগুলো চলে বাংলাদেশে, সেগুলো এটা নয়। তো এটা নিয়ে যখন কথা হয়, আমাকে অনেকে বলেছিল এটা নিয়ে যেন আমি কিছু একটা বলি করি, তো আমি আগ্রহ দেখাইনি। এই কারণে দেখুন,
আসিয়ার জানাজা তারা অংশ নিতে গিয়েছেন, যেভাবে পারেন গিয়েছেন। আমরাও কিন্তু অনেক সময় এরকম করি। যদি ভাড়া করা হেলিকপ্টার হতো আমি প্রশ্ন করতাম যে ভাড়া এত টাকা পেলেন কোথায়, আমি যে প্রশ্ন সবসময় করি। তো একটা সরকারি হেলিকপ্টারে জায়গা পেয়েছে, চলে গিয়েছে, এটা তো হতেই পারে। এটা নিয়ে কিন্তু আমার মানে কোনো বক্তব্য নেই। মানে ওখানে যাওয়াটা হলো ইম্পর্টেন্ট। একটা হেলিকপ্টার যাচ্ছে, সরকারের একটা হেলিকপ্টার, জায়গা আছে, যদি উনি রিকোয়েস্ট করেন যে ভাই আমাকে নিয়ে যাবেন, তাহলে নিয়ে যান, নিয়ে গেলো, এতে কোনো সমস্যা আমি দেখি না। কিন্তু কাজে এটা নিয়ে আমাকে অনেকে বলার পরও আমি এটা নিয়ে কোনো ভিডিও করিনি। এটা হতে পারে। এখন এটা তো ঠিক, আপনি চান আর না চান, আপনি মানুন আর না মানুন, পছন্দ করুন আর না করুন, এটাই সত্য যে জাতীয় নাগরিক পার্টি একটা কিংস পার্টি। মানে সরকারের সঙ্গে এই পার্টির সম্পর্কটা খুবই ভালো। সরকারের দিকে নানা ধরনের ছাড় দেয়। এরা কিন্তু এখনও নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল নয়। তারপরও যখন নাকি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক হয়, অনেক নিবন্ধিত পার্টি দাওয়াত পায় না, কিন্তু এরা দাওয়াত পায়। তো বোঝাই যায় সরকার এদেরকে পছন্দ করেন, সরকার এদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দিতে চান এবং দিয়ে থাকেন। তো সেই বিবেচনায় তারা যাবে, এটা তো আমরা ধরেই নিয়েছি যাবে। আমরা তো এই সরকারকে এখন আর নিরপেক্ষ আমি পক্ষে মনে করি না। আমি মনে করি এই সরকার এই পার্টিটার প্রতি খুবই পক্ষপাতদুষ্ট আচরণ করে থাকে এবং হয়তো আগামীতেও করবে। যাক, সেটা অন্য প্রসঙ্গ, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, হয়তো আগামীতেও বলবো। কিন্তু তারপরেও আমি মনে করেছি এই হেলিকপ্টার কাণ্ড নিয়ে আলোচনা না করাই ভালো। আমি আলোচনা করিও নি, আর আমি অত বেশি আলোচনা করতেও চাই না। এত বিষয় কোথায় পাই, এত বিষয় নিয়ে কীভাবে করবো? যাই হোক, কিন্তু এটা নিয়ে আজকেই আলোচনা করব। আজকে আলোচনা করব কেন, যে গতকালকে এই সার্জিস আলম এই ঘটনাটাকে কেন্দ্র করে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এই ফেসবুক স্ট্যাটাসটা পড়ে সত্যি বলতে গিয়ে আমার খুবই মন খারাপ হয়েছে। আমি ভাবতে পারিনি যে এই লোকগুলো এতটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে পারে। আমি ভাবতে পারিনি, বিশ্বাস করেন আমি ভাবতে পারিনি। আমি শুনেছি যে সার্জিস আলম নাকি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তার কথাবার্তার মধ্যে ওই ছাত্রলীগের লিডারদের মধ্যে যে ঔদ্ধত্যটা ছিল আমি তা দেখতে পেয়েছি। উনি মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন। আমি কয়েকটা জায়গায় একটু বিশাল উনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসের মানে প্রায় 550 ওয়ার্ডের মতো শব্দের মতো বিশাল স্ট্যাটাসের একটা উনি দিয়েছেন। উনি এখানে প্রথম থেকে বলেছেন, দেখুন শুরুটা কীভাবে করেছেন, চলেন সোজা সাপটা কিছু আলাপ করি। ওই যেটা নিয়ে আপনারা আলাপ করছেন সেই ফুটেজ নিয়ে, মানে এক ধরনের অ্যাটাকিং অ্যাটিটিউড। এটা তো ঠিক না। এটা উনি কার সঙ্গে কথা বলতেছেন? পাবলিকের সঙ্গে। তারপরে উনি নানাভাবে বর্ণনা করলেন কীভাবে আসামিকে দ্রুত গ্রেফতার করতে হবে, কীভাবে এটা তাড়াতাড়ি বিচার করতে হবে, এই ব্যাপারে তারা কীভাবে সরকারকে বলেছেন, এই কথাগুলি আলোচনা করলেন। এবং উনি মানে ভাবখান এরকম যে উনি বলেছেন, অবশ্য ব্যাখ্যা করেছেন যে আমার কারণেই হয়েছে তা না, হয়তো অন্যরাও বলেছে, কিন্তু উনি যে বলেছেন মানে বিশাল একটা কাজ করেছেন কীভাবে